স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। জানাবো খবরের বিস্তারিত। আন্দোলন, সড়ক অবরোধ সহ নানা প্রতিবন্ধকতায় ঠিকমতো কাজ করতে পারছে না অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানালেন, শুধু নির্বাচন করার জন্যই দায়িত্ব নেয়নি এই সরকার। ভোট হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। আর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত নিলে নিজেই জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপির বিরোধ, পাল্টাপাল্টি কর্মসূচি, ইশরাক হোসেনের শপথ পড়ানো নিয়ে আন্দোলন, ছাত্রদলের অবরোধ, উপদেষ্টাদের পদত্যাগের পাল্টাপাল্টি দাবি, নির্বাচন, করিডোর সহ নানা ইস্যুতে চাপা উত্তেজনার রাজনীতিতে। উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিবিসি বাংলাকে জানান, দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি। শুক্রবার এ নিয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। জানান, প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে নিজেই জানাবেন। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা শেষে তিনি আরও জানান, শুধু নির্বাচন করার জন্যই দায়িত্ব পাননি অন্তর্বর্তী সরকার। সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও নির্বাচন, এই তিনটি দায়িত্ব পালন করতে পারলেই দায়িত্ব প্রাসঙ্গিক থাকে। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন, এমন খবরকে গুঞ্জন হিসেবে দেখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, এসব কোনো কিছুতে কান না দিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলেই সব সমস্যার সমাধান হবে। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পদত্যাগ হলো, এটা একটা গুঞ্জন হতে পারে, কিন্তু উনি তো এমন এক ব্যক্তি যে ব্যক্তিরা বাংলাদেশকে আমাদের চেয়েও কম ভালোবাসেন, সে কারণে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এমন আন্দোলনগুলো হচ্ছে যে আন্দোলনগুলো এই সরকারের কাছে কানে পৌঁছে দেওয়ার জন্য। আবার আন্দোলনের সে বিচার হয়েছে, নেশটা ঘরে চলে গেছে, সাম্য হত্যার বিষয়ে আশ্বাস দিয়েছে গ্রেপ্তার হবে। সেখানে আমি মনে করি এটা গুঞ্জন, এবং এই বিষয়ে উনি সতর্কতা অবলম্বন করে নির্বাচনের তারিখ দিলে এইসব গুঞ্জনটা শেষ হয়ে যাবে। ২৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত আছে ভারত, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বলেন, ভারতে যারা অবৈধভাবে বসবাস করছেন তারা যে দেশের নাগরিকই হোক, স্থানীয় আইন ও রীতি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই অবৈধ বসবাসকারীদের মধ্যে অনেক বাংলাদেশি আছেন বলেও জানানো হয়। কোরবানির ঈদ সামনে রেখে উত্তাপ রাজধানীর মশলার বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে এলাচের দাম, বাড়তি জিরা এবং কাজু বাদামের দরও। এ নিয়ে দুশ্চিন্তায় ক্রেতা। খুচরা বিক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। তবে কিছুটা কমেছে মাছ, মুরগি, সয়াবিন তেল সহ কয়েকটি পণ্যের দাম। ঈদুল আজহার বাকি সপ্তাহ দুয়েক, এর মধ্যেই রাজধানীর বাজারে বেড়েছে কোরবানির ঈদ উৎসবের রান্নার অন্যতম অনুষঙ্গ মশলার দাম। মানভেদে এলাচির কেজিতে গুনতে হচ্ছে বাড়তি ২০০ থেকে ৩০০ টাকা। বিক্রি হচ্ছে ৪,৫০০ থেকে ৪,৮০০ টাকা কেজি। ৫০ টাকা বেড়ে জিরার দাম ৬৮০ থেকে ৭০০ টাকা। আর কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়েছে কাজু বাদামের দাম। সপ্তাহের তুলনায় সপ্তাহে মোটামুটি এলাচের দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। 5 পাউজিকে প্রতি কেজিতে 2 থেকে 300 টাকা বৃদ্ধি পেয়েছে। আর অন্যান্য যেই মশলা জাতিগুলো আছে এগুলো মোটামুটি কিছুটা অপরিবর্তনশীল। জিরা তো একটু বাড়ছে, ভালো তেমন না আর কি। যেমন ৬০০ টাকা বেচা যায় জিরা, আপনার লং আগের রেটে আছে, শুধু এলাচের দাম একটু বাড়ছে, আর অন্য কোনো মশলার দাম আর বাড়ে না। গরম মশলার দামের এমন ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা। মশলাপাতির দাম অনেক বাড়তি, কিন্তু সবজির দাম কম। শাকসবজি সবই কম। লেবু দেখলাম ২০ টাকা ডজন। আমাদের আয়ের সাথে যে ব্যয়ের যে এটা অনেকটা সাংঘর্ষিক মনে হচ্ছে। তবে ২ টাকা কমে সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৮ টাকা লিটারে। কমেছে মাছ এবং মুরগির দাম। অপরিবর্তিত আছে পেঁয়াজ, রসুন, আদা, ধনে গুঁড়ার দাম।
আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরের চন্দ্রায় চূড়ান্ত নিষ্পত্তির টাকার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ এসে লাঠিচার্জ, কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড মেরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। লাঠিচার্জে অন্তত 5 থেকে 7 জন শ্রমিক আহত হন। মাহমুদ জিন্স লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার আবু তালেব জানান, ওই কারখানা শ্রম আইন অনুযায়ী গত বছর 10ই অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর বিজিএমইএ ও বিকেএমইএ আলোচনা সাপেক্ষে শ্রমিকদের পাওনা নিষ্পত্তি করবে শ্রম মন্ত্রণালয়। কারখানার নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে দেখা করেছে আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল। সকালে নরসিংদীর মেহেরপাড়া এলাকায় এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুখলিসুর মমিন, উপদেষ্টা আবুল কাশেম ও সদস্য মাসুদ রানা লিটন সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় অসহায় পরিবারটির প্রতি। সেই সাথে দায়িত্ব নেওয়া হয় শহীদ আরমান মোল্লার সন্তানদের পড়ালেখার। বৃহস্পতিবার ভোর থেকে গাজা জুড়ে লাগামহীন হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন অন্তত 85 ফিলিস্তিনি। আহত 200-রও বেশি। তীব্র খাদ্য সংকটে অনাহারে প্রাণ হারিয়েছে আরও 29 জনের। এদিকে সশস্ত্র গোষ্ঠী হামাসের সর্বশেষ প্রধান নেতা মোহাম্মদ সিনওয়ারকে সম্ভবত হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলের বিরামহীন হামলা ও টানা অবরোধে গাজায় বাড়ছে মৃত্যুর মিছিল। যুদ্ধবিরতি ভেঙে গেল 18 মার্চ গাজায় নতুন করে হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রাণ গেছে 3,500-এর বেশি ফিলিস্তিনির। হামলার পাশাপাশি টানা অবরোধে গাজায় তীব্র হচ্ছে খাদ্য সংকট। না খেয়ে মরছে ফিলিস্তিনিরা, ঝুঁকিতে বহু মানুষ। এ অবস্থায় আন্তর্জাতিক চাপের মুখে গাজায় কিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল, তবে প্রয়োজনের তুলনায় একেবারেই অল্প। এদিকে গেল সপ্তাহে খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালে হামলায় নিহতদের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা মোহাম্মদ সিনওয়ার থাকতে পারেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, কয়েক হাজার হামাস সদস্যকে নির্মূল করেছে আইডিএফ। এর আগে খান ইউনিসে ওই হামলার পর 28 জন নিহতের তথ্য দিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। তহবিল কাটছাঁটের পর এবার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করল ট্রাম্প প্রশাসন। যেসব বিদেশি শিক্ষার্থী ভর্তি আছেন, স্থানান্তর না করলে তারা হারাবেন বৈধতা। একে বেআইনি পদক্ষেপ বলে মন্তব্য করছে হার্ভার্ড কর্তৃপক্ষ। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি, শিক্ষানীতি সহ বেশ কিছু বিষয়ে শর্ত দেন ডোনাল্ড ট্রাম্প। তবে তা মানতে রাজি না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর চড়াও হন ট্রাম্প। ইহুদি শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও জাতিগত হয়রানির অভিযোগে কমানো হয় $265 কোটি তহবিল। এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয় হার্ভার্ড কর্তৃপক্ষ। এ টানাপোড়েনের মধ্যেই এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করল ট্রাম্প প্রশাসন। যেসব বিদেশি শিক্ষার্থী ভর্তি আছেন, স্থানান্তর না করলে আইনগত বৈধতা হারাবেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম লিখেছেন, আইন মেনে চলতে ব্যর্থ হওয়ায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এই পদক্ষেপ। এটি যুক্তরাষ্ট্রের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি সতর্কবার্তা। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একে বেআইনি পদক্ষেপ বলে মন্তব্য করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। গত শিক্ষাবর্ষে প্রায় 7,000 বিদেশি শিক্ষার্থী ভর্তি হন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, যা মোট শিক্ষার্থীর 27.2%। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। খেলার খবর, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি ম্যাচে হামজা চৌধুরী, সমিত সোম ও
ফাহামিদুলের পাশাপাশি দেখা যাবে বেশ কিছু নতুন প্রবাসী ফুটবলার। নির্ধারিত সময়ের একদিন আগেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। 31শে মের পরিবর্তে 30শে মে ফুটবলারদের রিপোর্টিং, পরদিন শুরু হবে অনুশীলন। হামজা চৌধুরী আসবেন 2রা জুন। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচের জন্য প্রস্তুত জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচা। ফুটবল প্রেমীদের উত্তেজনার পারদ চড়ছে দিন দিন। হামজাদের আগমন, ট্রেনিং শুরু, সবকিছু নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের। কে কবে আসবেন ঢাকায়? যেহেতু আমরা 5 তারিখে ভুটানের সাথে ম্যাচটা খেলতে চেয়েছিলাম, সেটাকে এখন আমরা 4 তারিখে নিয়ে আসা হয়েছে। সেহেতু আমরা 30 তারিখে ক্যাম্পটা শুরু করব। সমিতি খেলা রয়েছে, সমিত খেলে হয়তো আসবে হলো 2-3 তারিখের আগে আসতে পারতেছে না। হামজা আমাদেরকে যে তার যে টিকিটটা তারা হামজা রে করেছে, সেটা হলো যারা ও 2 তারিখে ল্যান্ড করছে। ফাহমিদুল সব 30 তারিখে ওরা চলে আসবে। জানা গেছে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ছাড়াও ক্যাম্পে যোগ দেবেন বেশ কিছু প্রবাসী নতুন ফুটবলার। কিউবা মিচেল না, আরও অনেকেই রয়েছে আমাদের সাথে, যারা আমাদেরকে দরকার। আপনারা জানেন অনেক লিস্টে অনেকেই আছে, এখনো দেখা যাওয়ার আছে। আমরা আসলে ওই মানের যারা খেলারিতে আছে তাদেরকে নিয়ে কাজ করছি। এরই মধ্যে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন কোচ হাভিয়ার কাবরেরা। প্রাথমিক দলের জন্য বিপিএল সেরা ফুটবলাররাই তার পছন্দ। তবে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলছেন কে? এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আসলে আমরা ক্যাম্পটা শুরু হওয়ার পরে আমরা বলতে পারবো যে কি হবে না হবে, এবং হামজা এবং সমিতদের আসার পরে বোঝা যাবে। ম্যাচ তো 4 তারিখে, তার আগে যদি তারা এসে যায়, তারা যদি প্লেয়েবল থাকে, আমার মনে তারা খেলবে। এটা টোটালি আসলে কোচের এটা যে স্কোয়াডটাকে ডিক্লেয়ার করবে, তারপরে আসলে ট্রেনিং চলবে, ট্রেনিংয়ে বোঝা যাবে কি হবে না হবে। ভুটানের বিপক্ষে 4 জুন প্রস্তুতি ম্যাচ হবে ফুটবলারদের আসল পরীক্ষা। সেই ম্যাচের সেরা পারফরমাররা কোচের কাছে পাবেন বাড়তি গুরুত্ব। সিঙ্গাপুর ম্যাচের আগে 10 দিন মাঠের অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।